সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সময়টা কিন্তু বেশ জটিল। নির্বাচন কি হবে এমন মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না। তিনি আরও বলেন, আমরা কয়টা সিট পাবো সেই কথা ভাবার আগে ভাবতে হবে এই নির্বাচন সম্পর্কে জনগণ কি ভাবছে। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা রাজনৈতিক আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছে। মাহমুদুর রহমান মান্নার এই প্রশ্ন, বড় কিছু ঘটে গেলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা আছে কিনা। নির্বাচনী প্রস্তুতি বাড়ার সঙ্গে সঙ্গে ছলচাতুরির অভিযোগও উচ্চারিত হচ্ছে রাজনৈতিক নেতাদের মুখেই। প্রাসঙ্গিক রাজনীতির বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় নির্বাচন পেছানোর শঙ্কা আছে কিনা, আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। কারিগরি ত্রুটিতে এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি, ভোরে নয় শুক্রবার দিনের যে কোনো এক সময় লন্ডনে নেওয়া হবে বেগম জিয়াকে। সকালে দেশে আসছেন তারেক পত্নী জোবাইদা। আরও 36 আসনে বিএনপির প্রার্থী ঘোষণা। আলোচিত ঢাকা 10 আসনে প্রার্থী দেওয়া মনোনয়ন পেলেন শেখ রবিউল, বরিশাল 3-এ জয়নুল। যথাসময়ে তফসিল চায় দলটি, অন্যথায় ভোট পেছানোর শঙ্কা। নব্য কোনো ফ্যাসিস্টকে বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি জামায়াতের। ময়মনসিংহে 8 দলের বিভাগীয় সমাবেশ, শরিয়া আইনের পক্ষে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা। তফসিলের আগে 10 ডিসেম্বর রাষ্ট্রপতি সিইসি বৈঠক। নিরপেক্ষ থেকে উদাহরণ সৃষ্টি করতে পুলিশ সুপারদের আহ্বান প্রধান উপদেষ্টার। চ্যালেঞ্জ গ্রহণের প্রস্তুতির নির্দেশ। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি নির্বাচন পেছানোর শঙ্কা আছে কি। মোশাররফ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। এখন সংসদ নির্বাচনের তফসিলের অপেক্ষা করছে সবাই, কিন্তু বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং বর্তমান রাজনৈতিক সংকট, অনেকেই বলছেন যে একটা রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, এবং এই সংকটের মধ্যে নির্বাচন আসলে যথাসময়ে হবে কিনা, যে টাইমলাইন আছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে বা রোজার আগে নির্বাচনের একটা ডেডলাইন আছে সরকারের তরফ থেকে। এরপরেও বেগম জিয়ার এই অসুস্থতাকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর শঙ্কা অনেকে দেখছেন। আপনারা এরকম শঙ্কা দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক। আসলে আমরা যেটা বারবার শুনে এসেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা বারবার আশ্বস্ত করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরাও এখনও বিশ্বাস করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তবে আপনি যে কথাটি বলেছেন যে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা, এটা আমাদের সবার মাঝে একটা উদ্বিগ্নতা তৈরি করেছে। কিন্তু অসুস্থতার জন্য যা করার দরকার আজকে যেমন সেটা করা হচ্ছে, পাশাপাশি আপনি বেগম খালেদা জিয়াকে বাইরে নেওয়ার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যেটা ইতিমধ্যে আপনাদের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা মনে করি যে ডক্টর ইউনূস সাহেব যে কমিটমেন্টটা করেছে, সেই কমিটমেন্ট অনুসারে আমরা মনে করি নির্বাচনটা হবে, এবং বাংলাদেশের নির্বাচনের বিকল্প কিন্তু কিছু ভাবা যাচ্ছে না এখন। কারণ আমাদের আপনার অর্থনীতি বলেন, স্থিতিশীলতা বলেন, আগামী দিনের বাংলাদেশ বলেন, এর জন্য একটি নির্বাচন কিন্তু এর কোনো বিকল্প হতে পারে না। যার জন্য আমরা মনে করি নির্বাচনটা হওয়া দরকার। হ্যাঁ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা, হয়তো আমাদের মধ্যে একটা অস্বস্তি আছে, একটা উৎকণ্ঠা আছে, কিন্তু তারপর আমরা মনে করি যথাসময় নির্বাচনটি হওয়া উচিত। এ ব্যাপারে যদি কাল বিলম্ব করে, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের পরিস্থিতি অন্যদিকে মন নিতে পারে, যেটা কারোর জন্যই কাঙ্ক্ষিত হবে বলে আমরা মনে করি। জি, আমরা আলোচনায় ফিরবো। সারওয়ার তুষার, আপনার কাছে যাব। এর আগে একটু এভার কেয়ারে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী আহমেদ সালেহীন। সালেহীন, বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কি, এবং তাকে বিদেশ নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কি সিদ্ধান্ত দলের তরফ থেকে নেওয়া হয়েছে? প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে লন্ডন নিয়ে যাওয়ার কথা ছিল তার উন্নত চিকিৎসার জন্য, সেটি কিন্তু ইতিমধ্যে পিছিয়ে এসে গেছে। এর কারণ হচ্ছে যে আমরা ইতিমধ্যে সত্যতা নিশ্চিত করতে পেরেছি বা জেনেছি আমরা, সেটি হচ্ছে যে বেগম জিয়াকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের আমিরের পাঠানো, সেটি কিছু কারিগরি ত্রুটির কারণে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসতে দেরি হবে, এবং
সেটা কখন নাগাদ আসবে, রওনা দিবে, সেটির বিষয়টি কিন্তু রয়েছে এবং দেরি হওয়ার কারণে বেগম জিয়ার লন্ডন যাত্রাও কিছুটা পিছাচ্ছে। একই সঙ্গে নতুন তথ্য, সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, যিনি মেডিকেল বোর্ডের একজন সদস্য বেগম জিয়ার চিকিৎসায়, তিনি কিন্তু আজ বাংলাদেশ সময় রাত 12টার পর অর্থাৎ 12:30 নাগাদ তিনি যুক্তরাজ্য থেকে রওনা করবেন এবং আগামীকাল শুক্রবার সকাল 9:30টায় ঢাকায় নামবেন। ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে এবং তিনি ঢাকায় পৌঁছে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসবেন, যেখানে তার শাশুড়ি বেগম জিয়া চিকিৎসাধীন রয়েছেন। তার বিষয়ে স্বাস্থ্যের খোঁজখবর তিনি রাখছেন এবং সেই স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাকে নিয়ে আসলে তারপরে সেই কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন, সেটি কিন্তু আমরা নিশ্চিত হয়েছে। ইতিমধ্যে তার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে আমার সাথে কথা হয়েছে, আমরা সময় সংবাদকে তারা জানিয়েছেন এই তথ্যগুলি এবং তারা বলছেন যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ডাক্তার জুবাইদা রহমান, যিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সেই বিষয়টিকে নতুন তথ্য যোগ করেছে। শাশুড়িকে দেখতে বা শাশুড়িকে নিতে আসলে মূলত জুবাইদা রহমান তিনি লন্ডন থেকে আসছেন, যিনি এর আগেও বেগম জিয়ার সঙ্গে তার চিকিৎসা শেষে গত 6ই মে ঢাকা এসেছিলেন। অর্থাৎ বেগম জিয়ার আগেও কিন্তু এই বছরের গত 8ই জানুয়ারি তিনি লন্ডনে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য এবং সেখানে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে তিনি চিকিৎসা নিয়েছিলেন। 4 মাস পর গত 6ই মে তিনি ঢাকা এসেছিলেন এবং ঢাকা আসার সময় তার সঙ্গে ছিলেন 2 পুত্রবধূ, অর্থাৎ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকো, ছোট ছেলে বেগম জিয়ার, তার সহধর্মিণী সৈয়দা শামিলা রহমানের সঙ্গে ছিলেন। যদিও জুবাইদা রহমান 17 বছর পর সেই সময় ঢাকায় সবশেষ তিনি 17 বছর পর ঢাকায় এসেছিলেন এবং এবার দ্বিতীয়বারের মতো তিনি আবারও আসছেন লন্ডন থেকে তার শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার জন্য। এই বিষয়গুলি কিন্তু আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে বেগম জিয়ারকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি কিন্তু আজকে রাত 2টা নাগাদ ঢাকায় এসে পৌঁছানোর কথা ছিল, অর্থাৎ রাত 10টায় রওনা দিয়ে কাতার থেকে রওনা দিয়ে সেটি ঢাকায় এসে পৌঁছানোর কথা ছিল রাত 2টা নাগাদ। সেটি কিন্তু এখন আর হচ্ছে না, সেটি পিছাচ্ছে। অর্থাৎ বেগম জিয়ার লন্ডনে যাত্রার যে বিষয়টি ছিল, যে এর আগে চিকিৎসকরা বলছিলেন যে আজ দিবাগত রাতে অর্থাৎ শুক্রবার ভোর নাগাদ তাকে নিয়ে যাওয়া হবে লন্ডনের উদ্দেশ্যে, সেটি কিন্তু আর হচ্ছে না। অর্থাৎ ভোরে বা সকাল নাগাদ হচ্ছে না, কিছুটা বেলা হলে হয়তো তাকে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ যেটি আমরা জানতে পেরেছি যে জুবাইদা রহমান ঢাকা এসে পৌঁছানোর পর এভারকেয়ার হাসপাতালে তিনি পৌঁছাবেন এবং বেগম জিয়াকে দেখে তাকে নিয়েই আসলে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। তিনি আসলে এর মধ্যে আর কোথাও মুভমেন্ট করবেন না, সেটি আমরা জানতে পেরেছি। সেটা কিন্তু চিকিৎসক এবং বিএনপি মিডিয়া সেল সহ বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। মূলত বেগম জিয়ার, আমি আবারও এটাকে পুনর্ব্যক্ত করতে চাই যে বেগম জিয়াকে যে নিয়ে যাওয়ার কথা ছিল লন্ডনের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য, আজ দিবাগত রাত বা ভোর নাগাদ অর্থাৎ শুক্রবার ভোরে, সেটি কিন্তু আর হচ্ছে না। সেটি আগামীকাল শুক্রবার দিনে কোনো একটি সময় তাকে নিয়ে যাওয়া হবে। জুবাইদা রহমান যিনি আসছেন ঢাকার উদ্দেশ্যে, আজ রাত 12টার পর রাত 12:30টার দিকে তিনি রওনা দিবেন ঢাকার উদ্দেশ্যে এবং তিনি কালকে সকাল 9:30টায় ঢাকায় পৌঁছানোর পর সরাসরি এভারকেয়ার হাসপাতালে এসে শাশুড়ি বেগম খালেদা জিয়াকে তিনি নিয়ে যাবেন সেই কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করেই আসলে তারা যাত্রা করবেন। এখানে কিন্তু একটি নতুন তথ্য দিতে চাই যে এই যে আমরা বিকালে বা দুপুরে পেয়েছিলাম যে 15 জন সদস্য বেগম জিয়ার সঙ্গে যাচ্ছেন লন্ডনে, সেটি কিন্তু বেড়ে এখন বেগম জিয়া সহ 18 জন হচ্ছেন এই সফর সঙ্গী। অর্থাৎ বেগম জিয়ার সফর সঙ্গী তার 2 পুত্রবধূ, একজন ডাক্তার জুবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান সহ ব্যক্তিগত চিকিৎসক, মেডিকেল বোর্ডের সদস্য, একজন অ্যাডভাইজার তার সঙ্গে রয়েছেন, একই সঙ্গে তার গৃহ পরিচারিকাও তার সঙ্গে রয়েছেন এবং তার নিরাপত্তা সঙ্গী 2 জন রয়েছেন। এই মিলিয়ে মোট বেগম জিয়া সহ 18 জন, যার মধ্যে যুক্তরাজ্য থেকে গতকালকে এসেছিলেন রিচার্ড বিলি, যিনি বেগম জিয়ার চিকিৎসা সহায়তা করতে এসেছিলেন। তিনিও কিন্তু এই সফর সঙ্গী হচ্ছেন বেগম জিয়ার সঙ্গে। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি কিন্তু যাচ্ছেন, এটা কিন্তু আমরা নিশ্চিত হয়েছে এবং ইতিমধ্যে আমরা সেই তালিকাটা কিন্তু পেয়েছি। যদি বলা যায় যে সব মিলে কালকে দুপুরের আগেই বেগম জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন, তবে সেটি ভোরে নয়, যেটি শোনা যাচ্ছিল বিএনপির তরফ থেকে এবং তার চিকিৎসকদের বরাদ দিয়ে আমরা যে জানছিলাম, সেটি এখন পরিবর্তন হয়েছে। তো এই ছিল আমার কাছে বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর এবং তিনি লন্ডন যাত্রার যে করছেন তার সবশেষ খবর। এভারকেয়ারের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালিম। সারওয়ার তুষার, যেই প্রসঙ্গটি এসেছে, আপনারা গত পরশুদিন নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেটি বলেছেন যে রাজনৈতিক স্থিতিশীলতা আসার পরেই আপনারা নির্বাচনের তফসিল ঘোষণার জন্য একটা অনুরোধ নির্বাচন কমিশনকে জানিয়েছেন। তা আপনারা বলেছেন যে বেগম জিয়ার অসুস্থতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে, এই উত্তরণের পরে এটি আসা উচিত। কিন্তু যার দল মানে যেই দলের চেয়ারপারসন অসুস্থ সেই দল নির্বাচন চাচ্ছে, আপনারা এই সংকট কোথায় দেখবেন? না, আমরা তো থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। নির্বাচন চাচ্ছি না ব্যাপারটা তো সেটা না 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 আপনারা মানে বক্তব্যটা হচ্ছে যে পরিস্থিতির একটু ঘোলাটে এবং ঘোলাটে করার চেষ্টা হচ্ছে। এখন যেহেতু নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে এবং তফসিল ঘোষণা করার মতো সময় তাদের কাছে আছে। বাংলাদেশের অতীত নির্বাচনগুলো যে আপনি দেখেন এরকম 40 দিন 30 দিনের মধ্যেও তফসিল ঘোষণার নজির আছে। আমরা জাস্ট আহ্বান করেছি যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আইন শৃঙ্খলার অবনতি যেটা হচ্ছে সেটাকে যথেষ্ট পরিমাণে ঠিক করে এবং বেগম খালেদা জিয়ার যে এখনকার যে অবস্থা এটাকে কেন্দ্র করে যে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, এই সমস্ত দিক বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নেন। আমরা বলি নাই যে এখন করা যাবে না, তফসিল পিছিয়ে দেন। এটা বিবেচনা করে আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেন। সেক্ষেত্রে তাড়াহুড়া করা ঠিক হবে না। এইটুকু হচ্ছে আমাদের বক্তব্য। ঘোলাটে করার চেষ্টা হচ্ছে, ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে, মানে কি ধরনের ঘোলাটে? এই যে কথাগুলো এসেছে ইতিমধ্যে, কিন্তু এই কথাগুলো এসেছে যে বেগম খালেদা জিয়া আল্লাহ না করুক, আমরা ওনার সুস্থতা কামনা করি এবং আমরা চাই যে তিনি যেহেতু এবার 3টা আসন থেকে নির্বাচন করবেন ঠিক করেছেন, তার দলের পক্ষ থেকে এটা বলা হয়েছে, আমরা চাই তিনি সেটা করবেন এবং তিনি সুস্থ হয়ে দ্রুততম সময়ের মধ্যে ফেরত আসবেন। কিন্তু তবু আল্লাহ না করুক যদি কিছু হয়, এটা নিয়ে কিন্তু এই কথাটা এসেছে যে এটা নির্বাচন ইম্প্যাক্ট পড়বে। যদি আমরা মনে করি যে এরকম কিছু হবে না, কিন্তু দেখবেন যে বিএনপির মিত্রদের মধ্যে এই গুঞ্জনটা আছে। এমনকি বিএনপির একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা, শীর্ষস্থানীয় নেতা, স্থায়ী কমিটির মেম্বারও এই কথা বলে ফেলেছিলেন। তো এই যে একটা ঘোলাটে পরিবেশ তৈরি করা হচ্ছে, আর তাছাড়া এই ধরনের পরিস্থিতিতে অনেক অ্যাক্টর প্লে করা শুরু করে, মানে অনেক ধরনের খেলাধুলা চলে। তো সেই দিক বিবেচনা করে আমরা বলেছি যে এটার পরিস্থিতিটাকে ঘোলাটে করা ঠিক হবে না এবং নির্বাচনের আমরা যে ফেব্রুয়ারির মানে অর্থাৎ আপনার রোজার আগে যে নির্বাচন, সেই টাইমটাকে ধরেই তফসিলটা এমন সময় ঘোষণা করা হোক যেন এই যে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে কিছুদিনের জন্য, এটা কাটার পরে তাতে করে সবাই স্বস্তি পাবে। আমরা কিন্তু আমাদের পুরো প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আমাদের সেন্ট্রাল লিডারদের সাথে আমাদের আহ্বায়ক কথা বলছেন আজকে এবং আগামীকাল কথা হবে এবং আমরা আশা করছি ডিসেম্বরের 10-এর আগেই আমরা আমাদের নমিনেশনগুলো ঘোষণা করতে পারবো। ফলে আমরা নির্বাচনের রোডম্যাপ মানে নির্বাচনের ইয়ের মধ্যেই আছি, জার্নির মধ্যেই আছি, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি যেন নাজুক না হয় কিংবা এটাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ফায়দা নিতে না পারে, সেটা ছিল আমাদের কনসার্ন। এর বাইরে অন্য কোনো ব্যাপার না। জি, মোশাররফ ভাই, নির্বাচনের যে রোডম্যাপটা আছে সেই রোডম্যাপ অনুযায়ী নির্বাচনটা হোক, কিন্তু তফসিল ঘোষণার কথা যে টাইমলাইন নির্বাচন কমিশন বলা হচ্ছে সেটি একটু পেছিয়ে দিলে সমস্যাটা কোথায়? না, এখানে একটি কথা আপনি দেখবেন, আপনি নিজেও আপনার উপস্থাপনায় বলেছেন যে নির্বাচন হচ্ছে কি না এই ধরনের একটা প্রচার কিন্তু আছে। আমরা মনে করি যদি আপনার তফসিলটা ঘোষণা হয় তাহলে এই ধূম্রজালটা কেটে যাবে এবং পরিষ্কার হয়ে যাবে যে নির্বাচন হচ্ছে। এবং আপনি দেখবেন প্রতিটি রাজনৈতিক দল কিন্তু মুখে যাই বলুক না কেন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। আপনি দেখেন যে প্রায় 6 থেকে 8 মাস আগে জামাত ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, অনেক দল কিন্তু তাদের নমিনেশন ঘোষণা করেছে, বরং সবার শেষে কিন্তু বিএনপি এসে করলো, এখন হয়তো এনসিপিও তারাও করেছে। সুতরাং এই যে একটা অনিশ্চয়তার কথা কেউ কেউ বলতে চাচ্ছে, আমরা মনে করি যদি নির্বাচনের তফসিলটা ঘোষণা করে দেওয়া হয় তাহলে এই অনিশ্চয়তা থেকে অনেকটা আমরা কিন্তু রেহাই পাবো। বরং রাজনৈতিক দলগুলি প্রস্তুতি তো নানা ধরনের প্রস্তুতি আছে, আপনার সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনের নানা প্রস্তুতি, আপনার এলাকার ম্যানেজ করা, দলের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট থাকে সেগুলিকে মিনিমাইজ করা ইত্যাদি নানা কিছু কিন্তু কাজ আছে। কারণ আমরা যারা প্রার্থী আমরা বুঝি যে অনেক বহুমাত্রিক কাজের সাথে আমাদের এখনই জড়িত হতে হচ্ছে। এই যেমন আমি গতকালকে এলাকা থেকে এসেছি। সুতরাং আমার মনে হয় যদি এই মেসেজটা দেওয়া যায় যে এই নির্বাচন হচ্ছে, এই তারিখ হচ্ছে, সেটা যেভাবেই হোক না কেন, আপনার হয়তো যেমন এর আগে আপনার নিশ্চয় মনে আছে 2018 যে নির্বাচনটা নিয়ে 2008-এর, সেখানে কিন্তু এইভাবে তফসিল ঘোষণার পরও কিন্তু ডেট আবার বাড়ানো হয়েছে, যে নমিনেশন সাবমিটের ডেট বাড়ানো যায়, প্রত্যাহারের ডেট বাড়ানো যায়। সুতরাং আমরা মনে করি যদি সুনির্দিষ্টভাবে তারিখটা ঘোষণা করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় উৎকণ্ঠাটা অনেকটা কমে যাবে এবং জনমতে একটা স্বস্তি ফিরে আসবে। জি, সারোয়ার তুষার, নির্বাচনে জোটে যাওয়া নিয়ে এনসিপিতে কি কোনো টানাপোড়েন আছে কিনা? না, টানাপোড়েন নাই। এখন আমাদের থেকে তো আপনার এটা আমি বারবার যেটা বলি যে 1 বছরের মধ্যে একটা ইলেকশন ফেস করতে হচ্ছে, ফলে এই ইলেকশনের বৈতরণী যেমন পার হতে হবে এবং আগামী যে এই ইলেকশনের পরে পার্লামেন্টারি যে ফ্রেমটা তৈরি হচ্ছে পলিটিক্সের, সেখানে আমাদের সক্রিয় ভূমিকা থাকতে হবে। আবার আমাদেরকে আগামী একটা মোটা দাগে, আপনি তো সবটার পরে অনেক কিছুই হতে পারে, কিন্তু মোটা দাগে একটা রোডম্যাপটা চিন্তা করে রাখতে হবে। এটা মাথায় রেখে আমরা আমাদের পরিকল্পনাটা সাজাচ্ছি।
অনেকের অনেক ধরনের মতামত আছে এবং এবার কিন্তু ইলেকশনটা কেউই আসলে এককভাবে করবে না। হুম। কোনো ইভেন বিএনপিও এককভাবে করছে না, জামায়াত ইসলাম এককভাবে করছে না। ফলে আমরাও ৩০০ আসনে, যেটা আমি আগেও আপনার এখানে বলেছি, যে ৩০০ আসনে প্রার্থী তৈরি করব। কারণ এটা আমাদের সাংগঠনিক বিস্তৃতির একটা উপলক্ষ, ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের দলকে নিয়ে যাওয়া উপলক্ষ। কিন্তু যদি কারোর সাথে আমাদের কোনো বোঝাপড়া হয়, মানে নির্বাচনী অ্যালায়েন্স হয়, সেক্ষেত্রে তখন আমরা তো আবার রিভাইজ করবো। এবং এটা আপনি জানেন যে একেবারে ওই নমিনেশন উইথড্র করার আগ পর্যন্ত এটা চলতে থাকে, মানে নানা ধরনের হিসাব চলতে থাকে। এখন আমাদের মধ্যে এটা নিয়ে কোনো টানাপোড়েন নাই, বিভিন্ন ধরনের মতামত আছে, কিন্তু সবাই একটা ব্যাপারে একমত যে দল হিসেবে আমরা এক জায়গায় থাকবো, যেটাই ঘটুক না কেন সেটা আমরা দল হিসেবে সিদ্ধান্ত নেব এবং একটা প্রসেস ডেভেলপ করে আমরা সেই মোতাবেক কাজ করছি। যেটা আমি একটু আগে আপনাকে বললাম যে আমাদের ভাইবা বা মত বিনিময় হচ্ছে আমাদের সেন্ট্রাল লিডারদের সাথে। এতদিন তো সারা দেশ থেকে যারা নিয়েছে নমিনেশন তাদের সাথে কথা হয়েছে, এখন যারা সেন্ট্রাল লিডার তাদের সাথে কথাবার্তা হচ্ছে, তাদের আসনগুলোর কি অবস্থা। ফলে জোটের সম্ভাবনা আমরা উড়িয়ে দেই না, জোট কিংবা সমঝোতার সম্ভাবনা আমরা কখনোই উড়িয়ে দেই না। কিন্তু আবার এটা করতেই হবে, আমরা এককভাবে যাব না ইলেকশন, এটাও কিন্তু আমরা বলছি না। আমরা বলছি যে এককভাবে ইলেকশনের সক্ষমতা তৈরি করে জোটের সম্ভাবনা বা যদি সব দিক ব্যাটে বলে মেলে তাহলে আমরা জোট করতেও কিন্তু পারি। আপনারা তো নিজস্ব একটা জোট করার চেষ্টা করছিলেন, কিন্তু সেটিও তো আলোর মুখ দেখলো না, এবং বিএনপি জামাতের সঙ্গে জোটে যাওয়া নিয়েও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসলো না দলের তরফ থেকে। না, ওই যে যেটা অন্য যে জোটটা, এটার আলোচনা হচ্ছে। একটা স্পেসিফিক বিষয় নিয়ে একটু আমাদের মধ্যে একটু রিজার্ভেশন আছে। এটা আমরা আমাদের যাদের সাথে আমরা একত্রিত হতে চাচ্ছি তাদেরকে আমরা বলেছি। এর বাইরে আমরা তাদের সাথে এখন আলোচনা হচ্ছে এবং তফসিলের আগে এটা হতেও পারে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। মানে বিএনপি জামায়াতের বাইরে একটা তৃতীয় বলয় করা, এটা আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি। এবং তারা যে যদি আবার মানে বড় দলের সাথে জোট করতে, সেটাও হতে পারে। সবই সম্ভব এখনো পর্যন্ত। জোটের ব্যাপারে আপনি দেখবেন যে জামায়াত ইসলামেরও যে খুব ডিসাইসিভ অবস্থান আছে এরকম না, বিএনপিরও যে এখনো পর্যন্ত সবকিছু ঠিক হয়ে গেছে এরকম না। তারা এখন আজকেই 37টা আসনে নমিনেশন দিল। এগুলো অনেক কিছু চেঞ্জ হবে আগামী আরও ডিসেম্বরের পুরো মাসের রাজনীতিতে, এটা ধরে চলবে। তারপর আপনি দেখবেন যে আসলে জানুয়ারি মাস থেকে এমনিতে প্রার্থীরা তো যে যার মতো করে যার যার আসনে কাজ করছেন, প্রচারণা চালাচ্ছেন, কিন্তু সারা দেশে যে আপনার আসলে সে 1 মাসের ক্যাম্পেইন হয়, সেটা হবে জানুয়ারি থেকে। আর এই ডিসেম্বর পর্যন্ত এই একদিকে ব্যক্তিগতভাবে প্রার্থীরা যার যার মতো করে তার আসনে কাজ করবে, আর ন্যাশনালি কিন্তু এই ধরনের নানা কিছু মানে চাল এদিক সেদিক দেয়া, এটা চলতে থাকবে। এবং আমি মনে করি যে এটাই বাংলাদেশের রাজনীতিতে হয়ে আসছে, এবারও এর ব্যতিক্রম কিছু হচ্ছে না। মোশাররফ ভাই, আজকে আপনারা আরও 36টি আসনের প্রার্থী ঘোষণা করেছেন, বিএনপির মহাসচিব এটি ঘোষণা করেছেন, এখন ফাঁকা রয়েছে 28টির মতো আসন। আজকে যেই আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে এর মধ্যে 2টি আসনে যুগপৎ আন্দোলনের 2 জন শরিক দলের শীর্ষ নেতাও তারা এতদিন ধরে সেই আসনগুলোতে নির্বাচনী গণসংযোগ চালিয়ে আসছিলেন। একটি হচ্ছে লেবার পার্টির, আর একটি হচ্ছে এহসান হুদার আসনে কিশোরগঞ্জের। তো লেবার পার্টির যিনি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, তিনি বলেছেন যে বিএনপি যুগপৎ শরিকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। না, আপনি দেখবেন একটা, আমি তো শরৎ তুষারের সাথে একটি জায়গায় একমত যে আজকে কিন্তু জামাত ইসলামও কিন্তু আপনি দেখবেন 3 আসনে প্রার্থী ঘোষণা করেছে। তো তারা কিন্তু আবার 8 দলীয় জোট করতে চাচ্ছে। তাহলে যখনই জোটে ফাইনাল হয়ে যাবে তখন কিন্তু অনেক জায়গায় তাদের প্রার্থীকে উড্ড করতে হবে। আজকে বিএনপিও কিন্তু আজকে দেখেন এই আজকে 36টা সহ 273টি আসনে আমাদের প্রার্থীটা ঘোষণা দেওয়া হলো। যদি আমাদের সাথে যারা শরিক দল আছে, আপনি আমাদের মহাসচিব মহোদয় বলেছে, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে আমাদের শরিকদের জন্য কিছু আসন আমরা রেখে বা আজকে কিন্তু এটা ঘোষণা করছি। হ্যাঁ, এরপরও যদি আরও সমঝোতা হয়, আরও যদি দল আমাদের সাথে সংযুক্ত হয়, তাহলে নিশ্চয়ই এখান থেকেও অনেককে উড্ড করা হবে। এটা হতে পারে, এটা অতীত হয়েছে, এখন হতে পারে। এটা নিয়ে আপনার খুব একটা কমেন্ট করা অথবা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো যায়নি বলে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু যুগপৎ আন্দোলনের অন্য শরিকদের তো আপনারা ছাড় দিচ্ছেন, কিন্তু এই দুটো আসন এখন আপনি দেখবেন একটা নির্বাচন কিন্তু এটা একটা প্রতিযোগিতা। এই নির্বাচনে আপনাকে জিতে আসার মতো সেই সক্ষমতা আছে কিনা সেটা বিবেচনা নিতে হবে। একটা লোক ঢাকাতে কেন্দ্রীয়ভাবে বিশাল বড় নেতা, অথচ দেখা যাচ্ছে এলাকায় তার সেই কানেক্টিভিটি নাই, এলাকায় জনগণের সাথে সেই সম্পৃক্ততা নাই, নেতাকর্মীদের সাথে সম্পৃক্ততা নাই। তাকে আপনার ঢাকায় যদি কেন্দ্রীয় নেতা হয় তাহলে লোকালি কিন্তু ভোটের রাজনীতি, এটা যে সর্বোচ্চ সমর্থন পাবে সেই জিতবে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আপনার বিবেচনায় রাখতে হবে যে আমি কেন্দ্রীয় বড় নেতা অথচ এলাকায় আমার কোনো গ্রহণযোগ্যতা নাই, তাকে দিয়ে তো আপনার আসনটিকে হারিয়ে কোনো লাভ নেই। বরং আমরা মনে করি যে যার জনপ্রিয়তা সবচেয়ে বেশি এবং যাকে নিয়ে পাশ করে আনা সম্ভব তাকেই পার্টি বিবেচনা করছে বলে আমরা মনে করি। এই যে আমরা যে আসনে বসে আলোচনাটা করছি, ঢাকা 10 আসন, এই আসনটিও ফাঁকা রাখা হয়েছিল। ঢাকায় মোট 7টি আসন ফাঁকা রাখা হয়েছিল, এর মধ্যে আজকে 4টিতে
মনোনয়নপত্র দেওয়া হয়েছে, এখনো 3টি ফাঁকা রাখা হয়েছে। এই যে ঢাকা 10 আসনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম বেশ আলোচনায় ছিল যে তিনি বিএনপিতে যোগ দিয়ে আসন থেকে নির্বাচন করবেন, এরকম আলোচনা এসেছিল এবং তিনিও এই আসন থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। তাহলে কি আমরা ধরে নেব যে আসিফ মাহমুদের সাথে বিএনপির সমঝোতা হয় নাই বা তার জন্য অন্য কিছু ভাবা হচ্ছে, বা কি মানে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কি এসেছে? না, এই এত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মানে সময় এখনো আসেনি। আপনি একটা কথা দেখেন, রেজা কিবরিয়া সাহেব কিন্তু 3 দিন না 4 দিন হ্যাঁ। আগে ওখানে কিন্তু আমাদের আওয়ামী লীগের আমলে যেতে আমাদের এমপি ছিলেন শেখ সুজাত আলী, হুম ওনাকে কিন্তু ড্রপ করে কিন্তু রেজা কিবরিয়াকে দেওয়া হয়েছে। সুতরাং একটা নির্বাচনকে আপনি নানা দিক বিবেচনা করে কিন্তু প্রার্থী নির্বাচন করা হয়। আপনি সেখানে জোট, তার ব্যক্তি ইমেজ, তার এলাকায় জনসমর্থন, সামগ্রিক রাজনীতিকে একটা জায়গায় নিয়ে আসা, অনেক কিছু বিবেচনা করা হয়। এখন আপনি যে কথাটি বললেন যে আজকে বিএনপি তো নমিনেশন যেটা ঘোষণা করেছে, যদি জোটের সাথে কোনো সমঝোতা হয় অথবা অন্য কেউ আরো বেটার ক্যান্ডিডেট পাওয়া যায়, তাহলে এখানেও পরিবর্তন হতে পারে। এটা তো চূড়ান্ত কোনো কিছু না। বিএনপি কি বলেছে, এটা কিন্তু সাময়িক একটি জিনিস। এরপর কিন্তু আপনি দেখবেন যখন তফসিল ঘোষণা হবে, দলের পক্ষ থেকে নমিনেশন ফর্ম বিক্রি করা হবে, সেখানে ইন্টারভিউ নেওয়া হবে, তারপর কিন্তু প্রার্থী চূড়ান্ত করা হবে। সুতরাং এখানে সবকিছু চূড়ান্ত হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নেই। স্যার তুষার, এই যে দুইজন উপদেষ্টা নিয়ে আসলে এনসিপির মনোভাব কি? কারণ আমরা পত্রপত্রিকায় যেভাবে আসছে দেখছি যে এই দুইজন উপদেষ্টা এনসিপিকে বিএনপির সঙ্গে জোট করার একটা সমঝোতায় যাওয়ার একটা প্রস্তাব দিয়েছে। যদি এনসিপি বিএনপির দিকে না যায় তাহলে তারা এনসিপিতে যোগ দিবে না, এর খবরগুলো আসছে। এই খবরের সত্যটা কতটুকু? হ্যাঁ, অনেক ধরনের নিউজ হচ্ছে এখন, এটা হবেও। দেখবেন আমাদেরকে আসনও দিয়ে দিয়েছে অনেক পত্রপত্রিকা, কেউ 10টা, কেউ 15টা, কেউ 20টা, কেউ 5টা, এগুলো হতে থাকবে। উপদেষ্টাদের নিয়ে আমাদের অবস্থান খুব পরিষ্কার যে তারা যদি আমাদের দলে আসতে চান তাহলে তারা তফসিলের আগে পদত্যাগ করে তারপর তাদেরকে আসতে হবে, যদি তারা নির্বাচনের পরিকল্পনা করেন। আর যদি তারা সরকারে থেকে যেতে চান সেটাও তাদের সিদ্ধান্ত। আমরা আমাদের মতো করে এগিয়ে যাচ্ছি এবং আমাদের দলগতভাবে সিদ্ধান্তটাও হবে যে আমরা বিএনপির সাথে যাব নাকি অন্য কারোর সাথে যাব নাকি কারোর সাথে যাব না, এটা আমাদের দলগত সিদ্ধান্ত। তারা দলে এসে সেই মতামত দিতে পারবে, তাদের সেই সুযোগ আছে। কিন্তু বাকি যেগুলো বলা হচ্ছে এগুলো একটু অতিরঞ্জিত কথা, তাদের ব্যক্তিগত প্রেফারেন্স থাকতে পারে, হয়তো নিশ্চয়ই আছেও, আমি জানি না। এতদিন যেমন ধরুন এটা আলোচনা হচ্ছিল যে বিএনপি আসিফ মাহমুদকে ঢাকা 10 আসন দিচ্ছে, আজকে দেখলেন যে বিএনপি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আবার আমাদের যাদেরকে আপনার ধরা হচ্ছিল যে এই সমস্ত আসনে বিএনপি প্রার্থী দেবে না, সবগুলোতেই কিন্তু বিএনপি দিয়েছে, ইনক্লুডিং আমাদের আহ্বায়ক, সদস্য সচিব, 2 মুখ্য সংগঠক, প্রায় সবার আসনেই বিএনপি প্রার্থী দিয়েছে। ফলে যদি তাদের সাথে আমাদের আবার এমন অনেক আসন আছে যেখানে মানে জামায়াতের প্রার্থী আছে, বিএনপি প্রার্থী নাই, তা এখন তো আমরা তাদের বলতে পারি তাহলে জামায়াতের সাথে কি বিএনপির হচ্ছে মানে কোনো বোঝাপড়া হচ্ছে? এই ব্যাপারগুলো এরকম না। আমার কাছে এখনো পর্যন্ত মনে হচ্ছে যে যেখানে দেয়া হচ্ছে যে আসনগুলোতে আর যেখানে দেয়া হচ্ছে না, এটা যার যার দলীয় হিসাব নিকাশের কারণে। যেমন এই ঢাকা 10 এখানে 2 জন দাবিদার ছিলেন বিএনপির, তাদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হয়েছে। এই যেখানে এবং আমাদের নরসিংদীতে দেখবেন নরসিংদী 3 যেটা শিবপুর, এখানে কিন্তু এই যে এই দ্বিতীয় ধাপেও দেওয়া হয় নাই কাউকে, সেখানে 4 জন দাবিদার আছে। হ্যাঁ, ফলে এগুলো হচ্ছে এইটা হলো দলের। এখন ওই যে যখন নরসিংদী 3 প্রথম ধাপে দেওয়া হচ্ছিল না, তখন অনেকে এরকম গুঞ্জন আমাকে প্রশ্ন করেছেন যে এখানে কি আপনাকে দিবে। আমি কিন্তু কাজ করেছি পলাশে, মানে যেটা নরসিংদী 2। ফলে এখন হয় কি যে একটা জায়গায় খালি থাকলে এই অনেক ধরনের অনুমান মানুষ করবে। এই অনুমানটা কে একেবারে মানে নির্ভরযোগ্য হওয়া বা জোট মানে সমঝোতার এই সমীকরণটা শেষ কখন হবে? এই যে উপদেষ্টা একটা একটা করে যায়, যেমন উপদেষ্টাদের ব্যাপারটা কি, এটা আমরা বুঝতে পারবো তফসিল হয়ে গেলেই। তার মানে তাদের মধ্যে যিনি ইলেকশন করবেন, কোন দলের সাথে করবেন কি করবেন না, নাকি স্বতন্ত্রভাবে, আসিফ মাহমুদ সাহেব তো এটাও বলেছেন যে তিনি স্বতন্ত্রভাবে করতে পারেন, এটা কিন্তু বলেছেন তিনি। ফলে এইটা তফসিল ঘোষণার আগে যদি তাদের কেউ পদত্যাগ করেন, তার মানে এটা পরিষ্কার হবে যে তারা ইলেকশন করছেন। তারপর হলো কোন দলে যাবেন না যাবেন এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং তাদের আবার তাদেরকে যারা চাচ্ছে সেটারও একটা বিষয় আছে। আর যিনি থাকবেন সরকারে, তিনি তো থাকবেন, বোঝা যাবে যে তিনি আসলে সরকার শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। পরে এই সরকার শেষ করে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দিবেন কিনা ওইটাও তার সিদ্ধান্ত নেওয়ার আছে। ফলে আমি যেটা একটু আগে আপনাকে বললাম যে ডিসেম্বর মাসটা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে চূড়ান্ত কী হচ্ছে রাজনীতিতে দেখার জন্য। যখন নমিনেশন উইথড্র করার সময় শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আপনি একেবারে লাস্ট 15 দিন, বাংলাদেশি ইলেকশনের ইতিহাসে আমার মনে আছে লাস্ট 15 দিন হচ্ছে শেষ 15 দিন, তখন হচ্ছে আপনি আর কোনো কিছু হেরফের হয় না। কিন্তু এর আগ পর্যন্ত সবই কিন্তু মানে ওলট পালট হয়। এমনকি বাংলাদেশে তফসিল ঘোষণার পরে ইলেকশনের 1 সপ্তাহ 10 দিন আগেও ইলেকশন পিছিয়ে গেছে, এই ধরনের ঘটনা ঘটেছে। এবার আমরা এটা চাই না, এবার আমরা এটা চাই না, সেটা একটা বিশেষ প্রেক্ষাপটে ঘটনা ঘটেছিল। ফলে সবই তো ঘটে, এখন সবই ঘটবে এবং এটাই রাজনীতি। আমরা খুব পরিষ্কার দুটো জিনিসের ব্যাপারে, একটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে, 1।
2 নম্বর হচ্ছে আমরা এই ইলেকশনে আমাদের সর্বশক্তি নিয়োগ করে অংশগ্রহণ করব। হুম। জোট সমঝোতা হবে কিনা সেটা আমরা বলেছি যে শুধু কয়েকটা আসনের জন্য জোট সমঝোতা করব না, বৃহত্তর যদি কোনো বোঝাপড়া হয় যেটা বাংলাদেশের রাজনৈতিক স্বার্থের জন্য ভালো, যেটা বাংলাদেশের স্টেবল রাখা, গণতান্ত্রিক উত্তরণের জন্য হেল্পফুল হবে, এরকম কোনো ব্যাপার যখন মিলবে তখন আমরা আসলে জোট সমঝোতায় যাব। অন্যান্য যে যাদের এই যে আপনি একটু আগে বললেন, দেখেন বিএনপির সাথে তাদের এখনই তারা লম্বা সময় মিত্র, কিন্তু এই ভুল বোঝাবুঝিগুলো কিন্তু হচ্ছে, অন্যান্য অনেক আসনে হচ্ছে। ফলে আমরা ওই দিকে ওইভাবে যেতে চাই না। আমরা জোটটা করলে এক ধরনের আদর্শিক জোট না হলেও একটা নীতিগত জোট তো হবেই যদি জোট হয়, যে আমরা আগামী 5 বছর 10 বছর রাজনীতিটাকে এভাবে শেপ করতে চাই। এই ক্ষেত্রে আপনার সাথে আমার মিল হচ্ছে, আসেন আমরা একসাথে আগাই, এটা হবে আমাদের পজিশন। জি, মোশাররফ ভাই, এনসিপিকে নিয়ে আসলে বিএনপির মনোভাবটা কি, যেটি সরওয়ার তুষার বললেন, এবং আমরা যতটুকু জানি এখন পর্যন্ত এনসিপির যে শীর্ষ নেতারা যারা রয়েছেন, তারা নির্বাচন করতে চান, তাদের সবগুলো আসনেই বিএনপি দলীয় প্রার্থী দিয়েছে। তাহলে কি তাদের সঙ্গে আপনারা বলেছিলেন যে এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা, আবার তাদের আসনে প্রার্থী দিয়ে দেয়া, তাহলে কি সমঝোতাটা এগোচ্ছে না আর, বা সম্ভাবনা আপনারা দেখছেন কিনা? না, এই সম্ভাবনাকে একেবারে শেষ হয়ে গেছে এটা বলার কোনো সুযোগ নেই। বরং আমি যা আগেই বললাম, আপনার বাংলাদেশে বহু এক্সাম্পল আছে যে আপনার যদি সমঝোতা হয় তাহলে সেখানে প্রার্থীতে উড্ড করা হয়। এরকম বহু ঘটনা ঘটেছে বাংলাদেশে, শুধু এই জোটটো এবার না। আপনি দেখবেন 2001 মানে প্রার্থী উইথড্র করা পর্যন্ত এই সুযোগ অবশ্যই আছে। শুধু তাই না, আপনি এমনও কিন্তু বাংলাদেশের রাজনীতি আছে যে প্রার্থী আছে কিন্তু রাজনৈতিক সমঝোতা হয়ে গেছে, ওই প্রার্থী কিন্তু তার কার্যক্রম স্থগিত করে দিয়েছে। এরকম উদাহরণ কিন্তু অনেক ক্ষেত্রে আছে। সুতরাং আপনাকে এই আশঙ্কাটাকে একেবারে ফিনিশ হয়ে গেছে এটা বলার কোনো সুযোগ নাই। বরং যে কথাটি সরওয়ার তুষার বলেছে যে আগামী দিনগুলি খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি দেখেন, এই কিছুদিন আগে আপনি দেখবেন যে ওই চরমনাই থেকে বলা হয়েছে যে জামাতে ইসলামের সাথে যারা যাবে তারা মুসলমানই না। আজকে তারা কি একই সাথে প্রোগ্রাম করছে না, 8 দলীয় জোট। তো সুতরাং রাজনীতিতে একটা কথা যেটা সবাই বলে যে শেষ কথা বলে কিছু নাই। তাই সুতরাং এইটা কিন্তু এই উথাল পাতাল কিন্তু আমার মনে হয় যে চলবে নমিনেশন উড্ডু করা পর্যন্ত। আজকে 8 দলীয় জোটের, জামাতের নেতৃত্বাধীন জোটের সমাবেশ ছিল, বিভাগীয় সমাবেশ ছিল ময়মনসিংহে। সেখানে জামাতের এক নেতা বলেছেন যে শরিয়া আইনের পক্ষে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন, এবং জামাতের তরফ থেকে দেখা যাচ্ছে যে তারা আবার হিন্দুদেরও প্রার্থী দিচ্ছেন। বিষয়টা কি আপনার কাছে দ্বিচারিতা মনে হয় কিনা? দ্বিচারিতা কিনা তার চেয়ে বড় জিনিস হচ্ছে, শরিয়া আইন কথাটার তো ইসলামিক ডিসকোর্সে খুব সুনির্দিষ্ট মানে আছে। এটা কিন্তু আধুনিক রাষ্ট্রের আইন বলতে আমরা যেটা বুঝি সেটা না। এবং এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং সেগুলো খুব কনভিন্সিং গবেষণা, সারা পৃথিবী জুড়ে রিনাউন্ড। যেমন আমি বলতে পারি ওবামির আনজুম, ওয়াইল হাল্লাক সহ এরকম অনেকে আছে যারা দেখিয়েছেন যে শরিয়া আইনকে আমরা যেভাবে আইন ধরে নেই, আধুনিক রাষ্ট্রের আইনের যে ব্যাপারটা, এটা কিন্তু সেই জিনিস না। কিন্তু শরিয়ার একটা গুরুত্ব ইসলামে আছে, সেটা নৈতিকতা, মোরালিটি ইত্যাদি। এখন জামায়াত ইসলামের বা আমাদের দেশে ইসলামপন্থী দলগুলোর একটা সমস্যা হচ্ছে যে তারা শরিয়া আইন কথাটাকে বলতে বলতে এটাকে অনেক সময় তারা নিজেরাও আসলে কিন্তু এটা খুব সবসময় যে মিন করে বলেন সেটা না। আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা বলবেন যে এটা তো আমাদের দলীয় দাবি। আবার কিন্তু আমরা তো বাংলাদেশ রাষ্ট্র যেভাবে চলছে এই সংবিধানের পরিবর্তনের জন্য কিন্তু তারা বলেন যে তারা কল্যাণ রাষ্ট্র চান, কল্যাণ রাষ্ট্র চায়। এবং সেইখানে যে আইনগুলো এগুলো সেকুলার আইন। এবং আপনার এই যে আমরা জুলাই জাতীয় ঐক্যমত্য কমিশনে বসলাম, সেখানে তারা মতামত দিলেন, তারা কিন্তু কোথাও বলেন নাই যে আল্লাহর আইন চাই। তারা এই আইনগুলোরই যে সংশোধন, যে সংস্কার নিয়ে কথা হয়েছে সেখানে সেটা বলেছেন। ফলে এটা তাদের একটা প্রত্যেকের তো একটা, ধরেন আওয়ামী লীগে যেমন ছিল মুক্তিযুদ্ধের চেতনা, এটা তারা বলতো, তাদের শরিয়া আইন কথাটা ওরকম। এখন এইখানে আমাদের হচ্ছে যে যেমন ধর্মের লেভেল প্লেইং ফিল্ডের কথা যখন আমরা বলি, তখন এটা খেয়াল রাখতে হবে যে একটা দল যখন বেশি ধর্মকে ব্যবহার করবে তখন সেটাকে লেভেল প্লেইং ফিল্ডকে ক্ষতিগ্রস্ত করে কিনা। ঠিক আছে, কারণ হচ্ছে যে আপনি যেমন জামায়াত ইসলাম তালিম করায়, মানে মহিলাদের তালিম করায়, তারা মসজিদকে ব্যবহার করতে পারে, তালিম করায়। তো ফলে আমিও নামাজ পড়ছি, আমার ধারণা ভাইও তো যখন এলাকায় যান উনিও নামাজ পড়ছেন মুসল্লিদের সাথে, মানে কথা কিন্তু ওইটুকুই। আমরা বের হয়ে এসে সবার সাথে দেখা সাক্ষাৎ করা এবং কুশল বিনিময় করা, এটা করছি। কিন্তু তারা যেভাবে ব্যবহার করতে পারে এটা কিন্তু আমরা কিন্তু এখান থেকে, তাহলে আপনি এই যে ধর্মকে নিয়ে যেমন বিরূপ মন্তব্য করা যেমন ক্ষতিকর, একই সাথে আপনি যখন বলবেন যে জামায়াত ইসলামীকে ভোট দেওয়া মানে হচ্ছে বেহেশতে চলে যাওয়া, কিংবা জামায়াত ইসলামকে ভোট দেওয়া মানে হচ্ছে আল্লাহর আইন কায়েম করা, এগুলো বললে এটাও কিন্তু এক ধরনের ধর্মের প্রতি একটা, মানে আমি বলবো যে অবমাননা করাই হয়। ফলে এটাও আমাদেরকে ভাবতে হবে এবং জামায়াত ইসলামী নেতৃত্বকেও এটা ভাবা উচিত যে তারা ইসলামটাকে কীভাবে এখানে কতটুকু ব্যবহার করবে বা আদৌ ঠিক হবে কিনা। কারণ ইসলাম তো ধরেন আমার ইসলাম কিংবা মোশাররফ ভাই আমরা যেভাবে ইসলাম বুঝি সেটার সাথে জামায়াত ইসলাম তো আলটিমেটলি একটা রাজনৈতিক দল। ফলে যারা তাদেরকে সমর্থন করে তাদের কর্মসূচিকে সমর্থন করে। একটু আমি সরওয়ার তুষারের সাথে একটু যোগ করতে চাই।
এখানে তারা রাজনীতির যে বক্তব্য বলে, অথচ দেখবেন এই বর্তমান যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের মধ্যেই কিন্তু তারা রাজনীতি করছে। তো সুতরাং আপনি দেখেন আপনি যে কথাটা বললেন, এই যে একটা, যেমন আমরা যারা প্রচার চালাই নির্বাচনে, স্পষ্ট কিন্তু নির্বাচন কমিশনের এবার যেই ইনস্ট্রাকশন, সেখানে আছে আপনাকে কোনো মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠানকে প্রচারের জন্য ব্যবহার করা যাবে না। এটা তো তফসিলের পরে না, এখন অলরেডি চূড়ান্ত করে দিয়েছে তারা, আচ্ছা চূড়ান্ত করেছে অলরেডি, এই 10 নভেম্বর চূড়ান্ত কমিশনের করেছে। এই ম্যানুয়ালটা কার্যকর হবে কি তফসিলের পরে না? হ্যাঁ হবে, কিন্তু আগেই তো তারা এটা চূড়ান্ত হ্যাঁ, করেছে, চূড়ান্ত করেছে। এবং এটা রাজনৈতিক দলগুলির সাথে যে আলোচনা, সেই আলোচনা এগুলি তারা উপস্থাপনা করছে যে এটা আমরা চূড়ান্ত করছি। সুতরাং আপনি মুখে বলেন যে সংবিধান মানেন, নির্বাচন কমিশনের রুলস মানেন, কিন্তু অন্যদিকে আপনি যদি মসজিদে বা ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করতে চান, তাহলে নির্বাচন আইনকে তো ভায়োলেশন করা হবে। সেক্ষেত্রে তো নির্বাচন কমিশন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। বরং আপনাকে যদি এইগুলি পরিবর্তন করতে হলে আপনাকে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় গিয়ে আপনার এই মৌলিক চেঞ্জগুলি কনস্টিটিউশনে করতে হবে। আগে তো আপনি পারবেন না। বরং আমরা মনে করি এগুলি ভোট পাওয়ার জন্য নানা ধরনের কমিটমেন্ট তারা করে, যার বাস্তবে যার কোনো অস্তিত্ব আছে বলে আমরা মনে করি। জি স্যার, তো স্যার শেষ করছিলেন। হ্যাঁ, মানে এইটাই ফলে মানে শরিয়া আইন কথাটাকে জামায়াত ইসলাম, আমার ধারণা তাদের অনেকেই কথার কথা হিসেবে ব্যবহার করেন। যেমন তারা পিআর নিয়ে এখনো কিন্তু বক্তব্য দিয়ে যাচ্ছেন, কিন্তু পিআর তো হচ্ছে না। এবং আমরা এটা বারবার বলেছি যে সবচেয়ে আগে যারা 300 আসনে প্রার্থী সেট করেছে সেটা হচ্ছে জামায়াত ইসলাম। পরে প্রত্যেকটা রাজনৈতিক দলের কৌশল থাকে, এখন ওই কৌশল অনুযায়ী তারা কথা বলতে থাকে। আর জামায়াত ইসলাম যে ধরনের দল, তাদেরকে তো শরিয়ার কথাটা বলতে হবে, এটাই তাদের মানে যেটা থাকে রাজনীতি ইউএসপি, এই ইউএসপিটা তারা ব্যবহার করে। এবং কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এটাতে খুব বেশি কনভিন্সড হয়েছে এরকম বলা যাবে না। এই দেশের মানুষ 90% মানুষ মুসলমান, কিন্তু তারা শরিয়া আইন বা শরিয়া রাষ্ট্র চায় এরকম কোনো বড় আকারে কোনো মুভমেন্ট বাংলাদেশে হয়েছে, মানে একবার যেটা স্বতঃস্ফূর্ত মুভমেন্ট, আপনি একটা লোক দেখিয়ে একটা সরোয়ার দিতে একটা সমাবেশ করতে পারেন, সেটা পারবেন, রাজনৈতিক দল পারে। কিন্তু মানুষের এটা আকাঙ্ক্ষা যে আমরা আর এই গণতান্ত্রিক ব্যবস্থা চাই না, আমরা শরিয়া ভিত্তিক রাষ্ট্র চাই, এইটা কোনো নজির তো নাই। তাহলে তো জামায়াত ইসলাম সবচেয়ে বেশি ভোট পেত, বা অনেক আগেই বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র হয়ে যেত। ফলে সেই দিকে আমাদের ভবিষ্যৎ না, আমাদের ভবিষ্যৎ হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থান যে কারণে ঘটেছে, একটা ফ্যাসিবাদ থেকে গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণ। এর মধ্যে দেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে, ইসলাম ধর্মাবলম্বী মানুষ এখানে বেশি থাকবে, অন্যান্য ধর্মের মানুষ আছে, তারা তাদের মতো করে ধর্ম পালন করবে। এটাকে আমরা সামাজিক পর্যায়ে রাখবো। আর রাষ্ট্রীয় পর্যায়ে একটা মানে রাষ্ট্র চলবে একটা সেকুলার কিংবা যেটাকে বলবো যে অসাম্প্রদায়িক আইন দ্বারা। ফলে এই দিকেই বাংলাদেশের ভবিষ্যৎ। যে আমরা একটু শুরুর দিকে চলে আসি, শুরুতে যে আলোচনাটা দিয়ে শুরু করেছিলাম যে সরকার ছলচাতুরি করে ক্ষমতায় দীর্ঘায়িত করার কোনো সুযোগ বা শঙ্কা দেখছেন কিনা, এরকম একটি কথা কিন্তু এসেছে, একজন রাজনৈতিক নেতা বক্তব্য দিয়েছেন। না, এটা যদি করতে যায়, আমরা যদি হ্যাঁ ক্ষমতার একটা স্বাদ সবাই গ্রহণ করতে চায়। আর এই সরকারের নানা উপদেষ্টা সম্পর্কে তো আমরা নানা কথা শুনি, যে অনেকে দীর্ঘ 5 বছর থাকতে চায়, ইউনূসকে 5 বছর রাখতে চায়। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের যে বর্তমান যেই রাজনৈতিক অবস্থা এবং মানুষের যে সেন্টিমেন্ট, এখানে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার খুব সুযোগ আছে বলে মনে হয় না। বরং নির্বাচন দিয়ে যদি তারা ফেব্রুয়ারিতে বিদায় নিতে পারে, এটা তাদের হবে সবচেয়ে বড় সম্মানের এবং গৌরবের। আর যদি তারা দীর্ঘায়িত করতে চায়, আমার মনে হয় যে এই মর্যাদা নিয়ে তারা এখন রাষ্ট্র পরিচালনা করছে, এই ক্ষেত্রে তাদের এই যদি থাকার স্বপ্ন দেখে, সেটা দিবা স্বপ্নে পরিণত হতে পারে। একই প্রশ্ন স্যার, তো স্যার আপনার কাছেও, যে কোনো এই যে বর্তমান সংকট, নানান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান, এসব কারণে বা কোনো ধরনের একটা ছলচাতুরি করে সরকার ক্ষমতায় দীর্ঘায়িত করতে চায়, এরকম কোনো আশঙ্কা দেখছেন কিনা, বা এরকম কোনো নেচার বা কোনো কিছু দেখছেন কিনা? আইন শৃঙ্খলা পরিস্থিতি আপ টু দ্য মার্ক না, এটা সত্য। কিন্তু এই সরকার ক্ষমতা দীর্ঘায়িত করে থাকতে চায়, এটা আমার কাছে একটা মুহূর্তের জন্য মনে হয় না, এখনো মনে হয় না। সরকারের ভেতর 2-1টা ফ্রিঞ্জ এলিমেন্ট থাকতে পারে, সব সরকারই থাকে। কিন্তু প্রধান উপদেষ্টা, যাকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে গেছে এবং সমর্থন দিয়ে গেছে, রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে, তার এরকম কোনো ইন্টেনশন আমরা দেখি না। আমি বরং অনেক সময় মনে হয়েছে রাজনৈতিক দলগুলো হচ্ছে উনার বেশি তাড়াহুড়া নির্বাচন দেওয়ার ক্ষেত্রে। উনি একেবারে বিচার সংস্কার নির্বাচন, এবং উনি আজকেও দেখেন যে এসপিদের সাথে কথা বলেছেন, এর আগে ডিসিদের সাথে কথা বলেছেন, মেসেজ খুব ক্লিয়ার যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে করে ফেলতে হবে, এবং করে ফেলে উনি দায়িত্ব শেষ করতে চান। এটাকে উনি আমার মনে হয় যে একটা মিশন আকারে নিয়েছে, যে 3টা জিনিস করবেন। বিচারের ব্যাপারে একটা অগ্রগতি আমরা দেখতে পেয়েছি, সংস্কারও নানা বিতর্কের পরেও একটা সংস্কার হচ্ছে, গণভোট হচ্ছে এবং নির্বাচন হয়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, কারণ নির্বাচন ছাড়া বাংলাদেশের কোনো রোড, অন্য কোনো পথ নেই। এটা অনেকবার বলেছি। আপনারা তো মানুষের কাছে যাচ্ছেন, এই নির্বাচন সম্পর্কে জনগণ আসলে কি ভাবছে? জনগণ উৎসাহী। নির্বাচন এতদিন পর নির্বাচন আসছে, ফলে জনগণ খুব ক্লোজলি প্রত্যেকটা দলের কর্মকাণ্ড অবজার্ভ করছে। আমরা নতুন দল হিসেবে অনেক পরামর্শ পাচ্ছি, শুভকামনা পাচ্ছি। কিন্তু এটাও সত্য, এই যে নানা ধরনের আলোচনা, এটাতে একটা কনফিউশন তৈরি হয়েছে মানুষের মধ্যে, যে নির্বাচন হবে কিনা।
এই প্রশ্ন মানুষ করে। হুম। তখন আমাদের আশ্বস্ত করতে হয় যে নির্বাচন ছাড়া তো কোনো পথ নাই, কারণ মানুষ নির্বাচন হবে কিনা এই প্রশ্ন কেন করে, তারা কিন্তু এটা বলতে চায় না যে নির্বাচন না হোক, তারা চায় যে নির্বাচনটা ওই আপনার ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাক, এই উদ্বেগ থেকেই প্রশ্ন করে। এবং তখন আমাদের তার উদ্বেগটা আমরা মিট আপ করি যে হ্যাঁ নির্বাচন হয়ে যাবে এবং নির্বাচনে আপনারা আপনাদের পছন্দের দলকে বা প্রার্থীকে মার্কাকে ভোট দেবেন, এই 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 জায়গায় আছে। এখন আমার মনে হয় যে সরকার যদি গণভোট নিয়ে প্রচারণাটা চালায়, যেটা তারা বলেছে, তখন আসলে নির্বাচনী আমেজ, সরকার, রাজনৈতিক দল সব মিলে পুরো রাষ্ট্র একটা নির্বাচনী আমেজ ঢুকে যাবে। সময় শেষ। দুজনকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।